থ্যালাসেমিয়া হুম। এই নামটির সাথে আমরা অনেকেই পরিচিত। তো থ্যালাসেমিয়া একটি রক্তরোগ। তো এই রোগটা আসলে কেন হয় এবং কারা থ্যালাসেমিয়ার ঝুঁকিতে? আচ্ছা। এই রক্তরোগ বা এই থ্যালাসেমিয়া যে রক্তরোগ সেটার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে বংশগতি। বংশগত। হ্যাঁ? তো আপনার বাবা অথবা মায়ের যদি এটা থাকে, হুম, আ সাধারণত বাবা এবং মা হুম, 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 দুজনেরই থাকতে হয়। তাহলে হুম, পরে একটা মেজর থ্যালাসেমিয়া তৈরি হয়। কারণ মায়ের থেকে একটা হুম, জিন হুম, আসবে, হুম। বাবার থেকে একটা জিন আসবে। তো দুজনেরই যদি থাকে তাহলে সাধারণত আমরা দেখি যে পেশেন্টের আ থ্যালাসেমিয়া মেজর হয়েছে। মেজর হয়েছে। হ্যাঁ, কিন্তু যদি শুধু বাবা আক্রান্ত হয়, মা যদি ভালো থাকে বা মা আক্রান্ত হচ্ছে, বাবা হুম, ভালো থাকছে, সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চার মাইনরস। বড় হুম, জোর হুম, অ্যা ক্যারিয়ার হতে পারে বা ট্রেইট হতে পারে, হুম, কিন্তু মেজর হবে না। হুম। তো এটাই হচ্ছে আসলে এই বংশানুক্রমিকভাবেই এই রোগটা ছড়ায়। এটা কোনো জীবাণুজনিত বা কোনো অন্য কোনো পরিবেশজনিত কোনো রোগ না। আচ্ছা। থ্যালাসেমিয়ার ট্রেড যেটা বলছেন এটা কি হুম। মাইনর হিসাবে তো ধরা হয় নাকি? হ্যাঁ, ট্রেইট আর মাইনর এটা একই হুম, হুম, জিনিস। হুম, হুম। এদেরকে আমরা রোগী বলি না আসলে। রোগী আচ্ছা। ওনারা বাহক। বাংলাদেশে এই বাহকের সংখ্যা অনেক অনেক সম্ভবত। হ্যাঁ, অনেক। আমাদের দেশে যেটা আমাদের খুব ভালো স্টাডি নাই আসলে, হুম, সত্যি কথা হুম। যেটা। আমাদের যে কয়েকটা স্টাডি করা হয়েছে তাতে দেখা গেছে যে ১২-১৪% মানুষ থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, কোনো জায়গায় ২০% পর্যন্ত পাওয়া গেছে টোটাল পপুলেশনের। টোটাল পপুলেশনে। দেখা গেছে যে কোনো একটা অঞ্চলের একটা ছোট পাইলট একটা স্টাডি করেছে, সেখানে হয়তো দেখা হুম, গেছে হুম, হুম। ২০%। আবার অনেকেই কিন্তু আমাদের মানে হিসাবে আসে না। ফলে আমি ধরে নিতে পারি সাধারণভাবে এটা আ মানে হয়তো রেকর্ডেড না, জি। কিন্তু এটা হয়তো আরো বেশিও হতে পারে। মানে হুম, হুম, হুম। ১৪% এরও বেশি হতে পারে আচ্ছা, এটা। অনেক। হ্যাঁ? তো তাতে কি দেখা যায়? যদি ১০% হয় তাহলে আপনি ধরে নেবেন যে এখানে যে ১০ জন মানুষ আছে তার মধ্যে একজন ক্যারিয়ার। হুম। এখন মাইনরের ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি থাকে? আর মেজরের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট আচ্ছা। থাকে? মাইনরের ক্ষেত্রে আমি যেটা বলে থাকি যে মাইনর তো আসলে এখন মাইনর শব্দটা আমরা কম ব্যবহার করি। আচ্ছা, আমরা বলি ট্রেইট, ট্রেড বলেন, হ্যাঁ। হ্যাঁ? বা ক্যারিয়ার বলি। থ্যালাসেমিয়া ট্রেইট হতে পারে, বিটা ট্রেইট বিটা হতে ট্রেড পারে। হতে হ্যাঁ? পারে। আমরা তাদেরকে ক্যারিয়ার বিভিন্ন বলি, ধরন ট্রেইট আছে। বলি, হুম, হুম। এভাবে বলি। ক্যার মাইনর খুব একটা ক্যারিয়ারের ক্ষেত্রে মানে সতর্কটা কি আচ্ছা, কোন এখন ক্ষেত্রে তার দরকার আসলে হয়? বিষয়টা হচ্ছে তাকে আমরা ১ম এ যেটা বলি হুম, যে, "ভাই আপনি হচ্ছেন, হুম। আপনি কিন্তু রোগী না। আপনি ক্যারিয়ার, সাধারণ ক্যারিয়ার, আপনি বাহক। সাধারণ মানুষের বাহক।" এরকম হুম, অনেক রোগের বহন হুম, আমরা হুম, জিনের হুম, মধ্যে হুম, বহন হুম, করছি, হুম। সেটা হয়তো প্রকাশ পায় না। আচ্ছা। সবগুলো তো আমরা পরীক্ষাও করতে পারি না। হুম। ফলে আপনার এটা নিয়ে এই খুব ডাউন ফিল করার কিছু ট্রেটের নাই। হিমোগ্লোবিনের মাত্রা কি কম থাকে অলওয়েজ? কিছুটা কম কিছুটা থাকে। কম থাকে। হ্যাঁ, সবার থাকে না। হুম। বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং কিছুটা কম। খুবই মাইল্ড অ্যানিমিয়া থাকে। এই বাহকদের ব্যাপারে আপনার পরামর্শটা কি আচ্ছা, থাকবে? বাহকদের ব্যাপারে পরামর্শ হচ্ছে আমরা তাদেরকে একটা সাপ্লিমেন্ট খেতে বলি, হুম। ফলিক অ্যাসিড, যেটার দাম এটা খুবই কি কম। সারা জীবন খায়? এটা সারা জীবন খেলে ভালো। এটা যে আচ্ছা। খেতেই হবে এমন কোনো হুম, কথা না, হুম, হুম। কিন্তু খেলে ভালো। কারণ তার সেলের হুম, হুম, টার্নওভার হুম, সাধারণ হুম, মানুষের হুম। থেকে একটু বেশি। ফলে তার ফলিক অ্যাসিডের প্রয়োজনটা একটু বেশি আচ্ছা। পড়ে। তো আমরা তাকে বলি যে আপনি কিছু ফলিক অ্যাসিড আছে এই ধরনের খাবার, লিফি ভেজিটেবলস গুলো যে আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। হুম। তো সেগুলোকে আমরা বলি যে আপনি একটু বেশি করে খাবেন। জি। ডিম আছে, ফলিক অ্যাসিড ডিমে প্রচুর থাকে। মিটসেও থাকে, মাংসতে। তো আমরা বলি যে আপনি ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো আপনি বেশি করে খাবেন। আর একটা সাপ্লিমেন্ট দিয়ে থাকি ফলিক অ্যাসিড। হ্যাঁ, আর এই পেশেন্টগুলি সাধারণের থেকে হয়তো ১ মাত্রা আপনার হিমোগ্লোবিন হয়তো কম থাকে, কম থাকে। যেটা কিনা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এদের মধ্যে 30% পেশেন্টই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ভুগতে পারে। বিভিন্ন ভুগতে কারণে। পারে? হ্যাঁ, ভুগতে পারে। আচ্ছা। তো এটা ২ টা কারণে হয়। একটা হচ্ছে যে একে তো ফুড হ্যাবিটে আমাদের দেশের মানুষজনের একটু আয়রন হুম, ডেফিসিয়েন্সি হুম, হয়। হুম, হুম। তো স্টাডি করে দেখা গেছে ৩০% পেশেন্টই মানে ক্যারিয়ার পেশেন্ট হয়। আরেকটা হচ্ছে একটা সময় আমাদের মধ্যে একটা কমন ধারণা ছিল যে যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট, এটা মেজর মাইনর সবাইকে একই পরামর্শ দেওয়া হতো যে আপনি আয়রন ট্যাবলেট খাবেন না বা আয়রন সমৃদ্ধ খাবার খাবেন না, এভয়েড করবেন। আয়রন বেশি রিচ আয়রন আছে এরকম খাবার এভয়েড করবেন। কিন্তু এখন কিন্তু আমরা সবাইকে বলছি যে মাইনর তো নয়ই, কারণ মাইনর একজন সাধারণ মানুষের হুম, হুম, মতোই। হুম, তার তো আয়রন ডেফিসিয়েন্সি, হুম। আয়রন ওভারলোড হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি মেজরের পেশেন্টকেও আমরা বলি যে আয়রন রেস্ট্রিকশন করার প্রয়োজন নাই এখন আর। আচ্ছা। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। হয়তো সাপ্লিমেন্ট নিষেধ করি, কিন্তু খাবার-দাবারের ক্ষেত্রে আয়রন রেস্ট্রিকশন করে খেতে হবে যে অমুক খাবারটা খাবো না, তমুক খাবারটা খাবো না। এটা করার দরকার নেই। সব খেতে পারবে? আমরা সব খেতে বলি। কারণ হচ্ছে যে আয়রন বাঁচতে গেলে হুম, আয়রন খাবারের মাধ্যমে আয়রন বাড়ে খুবই সামান্য। হুম, হুম, হুম। কিন্তু বাঁচতে গিয়ে দেখা যায় সে অনেক জরুরি পুষ্টিগুলো থেকে সে বঞ্চিত হয়। বুঝতে পেরেছি। এইজন্য আমরা বলি যে আপনি এখন আর ফুড সেক্ষেত্রে রেস্ট্রিকশন, দুর্বলতা এবং আনুষঙ্গিক জটিলতা তৈরি হতে অন্যান্য পারে। আংশিক জটিলতা হতে পারে, তাদের প্রোটিন ডেফিসিয়েন্সি হয়ে যায় অনেক সময়। তো এই মাইনরের ক্ষেত্রে মানে জীবনের কোন পর্যায়ে তাদের সতর্কতাটা থাকা দরকার বা কোন ক্ষেত্রে তারা কি সতর্ক অবলম্বন করবে? আচ্ছা, সতর্কতাটা আসলে যেমন একজন কিশোর নারীর ক্ষেত্রে বয়সে আমি যেটা জানি একটা হ্যাঁ, নারীর ক্ষেত্রে বিবাহের একটা সময় এবং হ্যাঁ, নারী পুরুষ ২ ক্ষেত্রেই। ২ ক্ষেত্রেই ২ আচ্ছা, ক্ষেত্রেই, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে যে একটা
2 বছরের উপরে হলেই আমি মনে করি যে পেশেন্টদের সিবিসি দেখে একটা ধারণা করে নিতে হবে যে আমরা এই পরের ধাপের যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করব কি করব না, এবং যদি ইন্ডিকেশন থাকে অর্থাৎ এমসিবি এমসিএইচ কম থাকে, কিছু লক্ষণ আছে সিবিসির মধ্যে দেখা যায়, সেই রকম লক্ষণ পেলে তার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা করে ফেলা উচিত। এবং আমি মনে করি যে হিমোগ্লোবিন, আমরা সবাই যেমন আমাদের ব্লাড গ্রুপ জানি, বাংলাদেশ যেহেতু একটা থ্যালাসেমিয়া প্রবণ এলাকা, একটা দেশ, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা এই পরীক্ষাটা আমাদের মনে হয় সবারই জানা আচ্ছা, দরকার। আচ্ছা। হ্যাঁ, যে আমি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা। কারণ এইটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়েটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমরা থ্যালাসেমিয়া প্রিভেন্ট করতে পারবো এবং এটা 0% এর কাছে নিয়ে আসতে পারবো। আচ্ছা। এবং পৃথিবীতে এর উদাহরণ আছে, সাইপ্রাস, ইরান, মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশ, লিবিয়া, এরা একসময় অনেক থ্যালাসেমিয়া রোগী ছিল, কিন্তু এরা শুধুমাত্র প্রি ম্যারিটাল কাউন্সিলিং এই কাজটি করে তারা এই থ্যালাসেমিয়াকে একেবারে জিরোর কাছাকাছি নিয়ে এসছে। এবং আপনি লক্ষ্য করবেন আমাদের দেশের মতো একটা দেশে, যাদের আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের দেশের মতো একটা দেশে একটা থ্যালাসেমিয়া রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার থেকে আমরা যদি সচেতন করে এই ক্যারিয়ার আইডেন্টিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক খরচ বেঁচে যাবে, অনেক মানুষ বেঁচে যাবে। এটা হলো মাইনরের ক্ষেত্রে। মাইনরের ক্ষেত্রে আর কি সতর্কতা? একটা হলো বিয়ের ক্ষেত্রে মানে একই ক্যারিয়ার যেন না হয়, এটা আপনি আলোচনা যেটা বললেন একটাই সতর্কতা, একটাই। আর আর কিছু লাগবে সন্তান না। জন্মদানের ক্ষেত্রে বোধহয় ব্লিডিং এর একটা প্রবলেম হতে পারে ওই সময়। না, ব্লিডিং এর প্রবলেম না, সন্তান জন্মদানের ক্ষেত্রে যেটা হবে সিজারের ক্ষেত্রে ব্লাড হ্যাঁ, দুজন এখন যদি মনে করেন যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয়ে গেছে, জি, হ্যাঁ, মানে তারা আগে পরীক্ষা করে নাই অথবা যে কোনো কারণে হোক তাদের বিয়েটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে বাচ্চা পেটে থাকা অবস্থায় আমরা একটা পরীক্ষা আছে, কোরিনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা করা। তো সেইটা করে পরে আমরা বুঝতে পারি যে তার অনাগত শিশুটি থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হবে কিনা। যদি এরকম দেখি যে আমরা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হবে, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে যে আমরা এই বেবিটাকে পৃথিবীতে আনবো কিনা। এবং এই ধরনের ক্ষেত্রে বলা হয়ে থাকে, আমরা মুফতি বোর্ডের সাথে কথা বলেছি, সেখান থেকে একটা সিদ্ধান্ত এসছে যে এই ধরনের মেডিকেল ইন্ডিকেশন থাকলে অ্যাবর্শন করাটাও এটা ধর্মীয়ভাবেও এটার কোনো বাধা নেই। আর মেডিকেল ক্ষেত্রে তো আমরা বলি যে এটা অ্যাবর্শন করে ফেলাটাই ভালো, কারণ একটা পেশেন্টকে আমি যদি পৃথিবীতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে পৃথিবীতে নিয়ে আসি, তাহলে তার জীবন দুর্বিষহ, তার মানে পুরো পরিবারের আসলে একটা বিরাট মানে বার্ডেন হয়ে যায় এটা। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে কিশোরী নারীদের যারা মাইনর, তাদের কি মাসিকের ক্ষেত্রে কোনো জটিলতা হতে পারে? মানে বেশি ব্লিডিং হলে কি তাদের কোনো প্রবলেম হতে পারে? না, একটা যেটা হচ্ছে যে এমনিতেই আপনি ধরেন মাইনর থ্যালাসেমিয়ার পেশেন্টদের তো কিছু, বা যে থ্যালাসেমিয়া ট্রেট যারা, তাদের আমরা বলি যে কিছু মাত্রায় তার এনিমিয়া থাকে, এর মধ্যে যদি তার ম্যানোরিজিয়া থাকে, তাহলে তো ধরেন দুটো সমস্যা একসাথে হয়ে গেল, সেই ক্ষেত্রে হয়তো তার সিভিয়ার এনিমিয়াতে ভোগার একটা চান্স থাকে, ব্যাপারটা এটাই। এবং তারা প্রেগনেন্সিতে গেলে তাদের দেখা যায় যে একটা এনিমিয়াটা বাড়ে। আচ্ছা, নর্মালি প্রেগনেন্সিতে একটা মানুষের এনিমিয়া হতে পারে, একদম ফিজিওলজিক্যাল কারণেই হতে পারে, যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার ওই সময় খাওয়া দাওয়া কমে যায়, নানান সমস্যা হয়। আর থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া ট্রেট হলে পরে দেখা যায় আরো বেশি কমে যায়, এবং কারো কারো ক্ষেত্রে ট্রান্সমিশনও লাগে। আচ্ছা, এটা হলো মাইনরের ক্ষেত্রে। আর মেজরের ক্ষেত্রে তো আর মেজর তো মেজরের তো ট্রিটমেন্ট লাগবে, অনেক ক্ষেত্রে রেগুলার ট্রান্সমিশন লাগে, সেটা আরো অনেক বড় আলোচনা। স্বাভাবিকভাবে সেও যখন প্রেগন্যান্ট হবে, তার অনেক নর্মালের থেকে তার মানে আয়রন হিমোগ্লোবিনটা অনেক বেশি কমে যাবে।